বিকানির বললেই মনে পড়ে যায় জুনাগড় ফোর্টের কথা। জুনাগড় ফোর্ট তো আছেই, সাথে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। রাজস্থান সিরিজে এখনও অবধি আমাদের মোট 10টি ভিডিও প্লেলিস্ট আকারে আপলোড করা আছে। যদি সেই ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে দেখার অনুরোধ রইল। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, রাজস্থান রোড ট্রিপ সিরিজ। ভিডিওগ্রাফি তো ভালো লাগবেই, সাথে জানতে পারবেন অজানা অনেক তথ্য এবং বিভিন্ন জায়গার ইতিহাস। তাহলে বিকানিরি কাহিনী শুরু করা যাক। সকাল সকাল রেডি হয়ে অটো নিয়ে চলে আসলাম 550 মিটার দূরে অবস্থিত এই গুরু নানক শিখ সাহেব গুরুদুয়ারাতে। এই হচ্ছে গুরুদুয়ারা। গুরুদুয়ারার নিয়ম হচ্ছে মাথায় রুমাল দিয়ে ঢুকতে হয়। রুমালের পরিবর্তে আমার এই হুডিটা কাজে লেগে গেল। এই আমরা ঢুকে পড়লাম গুরুদুয়ারাতে। খুব সুন্দর জায়গা, যদি ইচ্ছা হয় মন চায় তাহলে আসতে পারেন এই গুরুদুয়ারাতে। গুরুদুয়ারা থেকে বেরিয়ে অটো নিলাম, কারণ গাড়ি বিকানির শহরে চালানোটা খুব মুশকিল, প্রচুর ওয়ান ওয়ে। বিশেষত আমাদের হোটেলে ঢোকার সময় ওখানে তো খুব সমস্যাদায়ক, ওখানে প্রচুর ওয়ান ওয়ে আছে, ফলে ওখানে ঢোকা যাচ্ছে না, ফলে অনেক ঘুরিয়ে ঢোকাতে হচ্ছে। ওই জন্য যে গাড়িটা নিলাম না, আজকে অটো নিয়েই বেরিয়েছি। বিকানিরে দেখার মধ্যেই জুনাগড় ফোর্টটাই সব, তাই অটো নিয়ে জুনাগড় ফোর্টে আসলাম। এখানে এরকম সামনে প্রচুর হোটেল আছে। এই দেখি শ্রী গণেশ ভোজনালয় থেকে আজকে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিলাম এরকম সুন্দর দেখতে বড় বড় পনির পরোটা, সাথে টক দই। চই ভালো খেতে, আর সাথে এরকম একটা দই নিলাম, সবাই ভাগ করে নিয়ে নেব। এই পনির পরোটাগুলো হচ্ছে 70 টাকা করে, আর এই দইটা হচ্ছে 30 টাকার। ব্রেকফাস্ট করার পরে এই সামনে যে রাউন্ড অ্যাবাউট রাজা ঘোড়ার উপর বসে আছে, সেখান থেকে এই সোজা চলে যাব। এই যে আমাদের বাঁ দিকে হচ্ছে ফোর্টটা, এটাই হচ্ছে জুনাগড় ফোর্ট। সামনে এগিয়ে যাব আমরা টিকিট কাউন্টারের দিকে। হাঁটতে হাঁটতে এই সোজা এইখানে চলে আসলাম। এই হচ্ছে ফোর্টের এন্ট্রি গেট। চলুন ফোর্টের ভিতর ঢুকে পড়ি। ফোর্টের ভিতরে ঢুকতে 4টি প্রধান দরজা পেরোতে হবে আপনাদের। প্রথমটি কারান পোল, দ্বিতীয়টি দৌলত পোল, তৃতীয়টি ফতেহ পোল এবং চতুর্থটি সুরাজ পোল। এই গেট থেকে ঢোকার পরে এরকম মন্দির পড়বে, দু সাইডে দুটো মন্দির। তার ভিতর থেকে আপনারা এগিয়ে যাবেন। এগিয়ে গেলে এই ডান দিকের থেকে আমাদের ইন্ডিয়ানদের টিকিট দেওয়া হয়, আর এই বাঁ দিকের থেকে ফরেনারদের। তো ডান দিকের ভদ্রলোক আজকে ছুটিতে আছেন। আর এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু ট্রাস্টের আন্ডারে। এখানে ভিডিওগ্রাফির জন্য চার্জ লাগে, চার্জটা বলে দিচ্ছে, একটু দেখে নিন। এখানে ফোর্টের জন্য চার্জ 100 টাকা, আর মিউজিয়ামের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 50 + 20, আর ভিডিওগ্রাফি ফোর্টের জন্য 200, আর মিউজিয়ামের জন্য 100 টাকা। এখান থেকে টিকিট পাওয়া যায়। চলুন তাহলে ফোর্টের ভিতরে যাই। আর এই যে দাদা আমাদের গাইড করবে, এই দাদার চার্জ হচ্ছে গিয়ে 500 টাকা। মজার ব্যাপার হচ্ছে এখানে গাইডেরও এন্ট্রি ফি লাগে 100 টাকা। আমাদেরও যেরকম এন্ট্রি ফি 100 টাকা + 50 টাকা, এখানে গাইডেরও এন্ট্রি ফি লাগে 100 টাকা। চলুন তাহলে ফোর্টের ইতিহাসটা জেনে নিই। ভিতরে ঢোকার পরেই ফোর্টের এরকম দৃশ্যটা চোখে পড়বে। আগেকার দিনে রাজারানী তো হেঁটে যাতায়াত করতো না, ঘোড়ায় রাজারা যেত এবং পালকিতে যেত রানীরা। তাই ঘোড়া এই রাস্তা থেকে উঠতে গেলে স্লিপ করবে, তাই এর জন্য এইখানে দেখেছেন এরকম জিগজ্যাগ শেপ, একটু উঁচু উঁচু আছে, আর মাঝখান থেকে একটু একটু ফাঁকা, সেখান থেকে বৃষ্টির জল পাস করবে। ফোর্টে টিকিট কেটে ঢোকার পরে প্রথমেই পড়বে ওয়েলকাম গেট। ফোর্ট সবার মতো আমাদেরও স্বাগত জানালো তার অভ্যন্তরে প্রবেশের জন্য। সর্বমোট 15 জন রাজা বংশানুক্রমে এই জুনাগড় দুর্গটি তৈরি করেছিলেন। জুনাগড় দুর্গের মূল কাঠামোটি 1594 সালে রাজা রায় সিং দ্বারা নির্মিত হয়েছিল। রায় সিং মুঘল সম্রাট আকবরের একজন সেনাপতি ছিলেন এবং বিকানিরকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি এই দুর্গটি নির্মাণ করেন। এই ঢুকে পড়লাম প্যালেসের ভিতর। এই বিকানির স্থাপন করেছিলেন রাও বিকা, এটাই তার ছবি একদম সামনে দেখছেন। আর আরও রাজাদের ছবি আছে, টোটাল 23 জন রাজার ছবি এখানে দেওয়া আছে। এই হচ্ছে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেইখানে ব্যবহৃত যুদ্ধ বিমান। 2টি বেঁচে আছে অবশিষ্ট, এই একটা জুনাগড়ে এবং আর একটি লন্ডনের ইম্পেরিয়াল মিউজিয়ামে। এই ডিটেলস হিস্ট্রিটা ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। ভিতরটা কিন্তু সত্যি খুবই সুন্দর, বেশ বড় জায়গা। ফাইটার জেটটাকে কিন্তু এখানে এনে রিঅ্যাসেম্বল করা হয়েছে, এবং কিছু কিছু পার্টস এই সামনের এই প্রপেলারটা দেখছেন, এইগুলো ফলস লাগানো, এইগুলোকে সাইজে ছোট করে লাগানো হয়েছে। ব্রিটিশরা এই ফাইটার জেটটা
গঙ্গা সিংজিকে গিফট করেছিলেন, কারণ উনি ব্রিটিশদের সাহায্য করার জন্য উটের আর্মি পাঠিয়েছিলেন, ক্যামেল ক্যাভালারি পাঠিয়েছিলেন ব্রিটিশদের সাহায্য করার জন্য আফগানিস্তানে। যেহেতু সেখানে রেগিস্তান ছিল, মরুভূমি ছিল, তার জন্য ওখানে উটের বাহিনী খুব ভালো পারফর্ম করে, মানে যুদ্ধে ভালো পারফর্ম করে। তার জন্য সেই খুশিতে, সেই আনন্দে ব্রিটিশরা এই যুদ্ধবিমান এইখানকার রাজাকে গিফট করেছিলেন। এই জায়গাটাকে বলা হয় বিক্রম বিলাস। এই জায়গায় রাজা বসতেন এবং এই যে দুটো লেপার্ড দেখছেন, এই দুটো কিন্তু অরিজিনাল, স্কিনটা অরিজিনাল, স্টাফিং করা আছে। ভারতবর্ষ তথা রাজস্থানের প্রথম লিফট এই জুনাগড় ফোর্টে ইউজ হয়েছিল। স্টিকলার কোম্পানির ছিল, এটা লন্ডনের কোম্পানি। তারা এই লিফটটা মহারাজাকে উপহার দিয়েছিলেন এবং এর ভিতরে চেয়ার রাখা থাকতো, যেখানে মহারাজারা বসে যেতেন, দাঁড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখতেই পাচ্ছেন এটা আপাতত শোপিস করে সাজিয়ে রাখা হয়েছে। এই অংশটা কিন্তু লিফটের অংশ নয়, মানে এখান থেকে লিফট চলাচল করতো না, জাস্ট লিফটটাকে খুলে এখানে রাখা হয়েছে। এই যে এটা দেখছেন, এটা হদা, এটা হাতির পিঠে চাপানো হতো। এইগুলো কিন্তু সব রূপোর তৈরি। আর এই যে আটকানো ঢাকা দেওয়াগুলো, এইগুলো রানীরা ইউজ করতেন। এই যে এখানে দেখছেন পালকি, এই পালকিগুলো মুঘলরা গিফট করেছিলেন রানীদের। আর তখনকার দিনে যে ঘোড়ায় টানা গাড়ি, ছ্যাকরা গাড়ি যেটাকে বলা হতো, এটা হচ্ছে সেই ছ্যাকরা গাড়ি। এটা গঙ্গা সিংজির ক্যারেজ ছিল। আর এই যে সামনের এটা দেখছেন, এটা হাতির পিঠে চড়ার হওদা। আর ওই পাশেরটা, এই যে পাশেরটা, এটা হচ্ছে উটের পিঠে চড়ার হওদা। এটার এই যে শেপটা দেখছেন সামনের, এটার একটা বিশেষ কারণ আছে। এই পালকিগুলো দেখুন, বাবা কি বিরাট হাতলের। এইগুলো সব রানীদের নিয়ে যাওয়ার জন্য পালকি। দুর্গটি মূলত পুরনো চিন্তামণি দুর্গের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। জুনাগড় দুর্গটি বিকানেরের রাজকীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি শাসকের আমলে এই দুর্গের কিছু না কিছু পরিবর্তন বা সংযোজন হয়েছে। দুর্গটি তার চমৎকার স্থাপত্য, নকশা এবং অলঙ্করণের জন্য পরিচিত। এই হচ্ছে মহারাজা গঙ্গা সিংজির ছবি। মাত্র 7 বছর বয়সে ইনার রাজতিলক হয়েছিল, মানে ইনি রাজা হয়েছিলেন। সেই সময় থেকে পরবর্তী 56 বছর ইনি রাজত্ব করেন এখানে। এই মহারাজা গঙ্গা সিংজির সময়তেই বিকানির তার আসল চেহারা ধারণ করে, মানে বিকানির প্রস্ফুটিত হয় এবং বিকানিরের প্রচুর ডেভেলপমেন্ট হয় এই গঙ্গা সিংজির আমলেই। 1891-এ প্রথম এখানে ট্রেন চালু হয়, এটা তার ছবি। গঙ্গা সিংজি নিজে যুদ্ধ করতে গেছিলেন, এটা হচ্ছে গঙ্গা সিংজি। উনি নিজে যুদ্ধ করতে গেছিলেন, সাথে পাঁচজন আরও সঙ্গে গেছিল, এটা তার ছবি। এটা বাঘ শিকারের একটা ছবি। ইনার নাম ছিল সাদর সিংজি, গঙ্গা সিংজির ছেলে ছিলেন ইনি। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সে যে ভাসাই ট্রিটি হয়েছিল, সেখানে গঙ্গা সিংজি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন। এটাই গঙ্গা সিংজির ফটো। এইটা গঙ্গা সিংজির অফিস ছিল এবং সব জামা কাপড় এইগুলো সব গঙ্গা সিংজির দেখছেন। এবং সামনে এই যে গঙ্গা সিংজির বড় পোর্ট্রেট করা আছে। ওনার যেহেতু গোফটা অনেক বড় ছিল, তার জন্যই চামচটা স্পেশালি ডিজাইন করা হয়েছিল। আমরা চামচ যেমন সোজা নিয়ে খাই, উনি সেরকম খেতে পারতেন না, উনি সাইড করে খেতেন, গোফটা যাতে নষ্ট না হয়। এইগুলো হচ্ছে ডাইনিং টেবিল, সোফা। এখানে যত যা ফার্নিচার দেখছেন সবই কিন্তু ইংল্যান্ড থেকে আনানো, ইংল্যান্ডের তৈরি। এখানে কিন্তু তখন ইন্টারকম ছিল। এটা যেহেতু অফিস, ভাবতে পারছেন কতটা উন্নত ছিল। এটা 1932 সালের ঘটনা এই পুরোটাই। দুর্গের দেওয়ালে বিভিন্ন সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। দুর্গে বেশ কয়েকটি প্রাসাদ, মন্দির এবং অলংকৃত হল রয়েছে। দুর্গটিতে একটি সংগ্রহশালা রয়েছে, যেখানে বিকানের রাজপরিবারের ইতিহাস এবং সংস্কৃতির নিদর্শন প্রদর্শিত হয়। গঙ্গা সিংজির 50 বছর যখন পূর্ণ হয় ওনার, মানে রুলিং পিরিয়ডের, ওনার শাসনকালের, তখন এই প্রসেশনটা বেরিয়েছিল। সালটা কিন্তু 1937। এবং দেখুন তখনকার দিনে অ্যাডভার্টাইজ দেওয়া হতো, দেখেছেন, লাক্স সাবানের অ্যাডভার্টাইজ। আর এই যে উপরে দেখছেন এইগুলো সব মেডেলস, এইগুলো মেডেলসের রেপ্লিকা বেসিক্যালি। এইগুলো গঙ্গা সিংজি পেয়েছিলেন। জুনাগড় দুর্গ বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এটি বিকানেরের একটি প্রধান আকর্ষণও বটে। আমরা এখন প্রবেশ করলাম দিওয়ানে খাস মহলে। এখানে রাজা, উজির, মন্ত্রী, শান্ত্রীরা প্রাইভেট মিটিং করতেন। রাও যোধাজি স্যান্ডেলউডের তৈরি এই সিংহাসনটি উপহার দিয়েছিলেন তার পরবর্তী রাজাকে। এই সিংহাসনটি 800 বছরেরও বেশি পুরনো। এই চেয়ারগুলো সব ফ্রান্স থেকে আনানো হয়েছিল। উপরে যে সিলিংটা দেখছেন সেটা কাঠ দিয়ে তৈরি এবং স্যান্ডেলিয়ার বা ঝাড়বাতিগুলো সবই ইটালি থেকে আমদানি করা হয়েছিল। এই সম্পূর্ণ হল জুড়ে এখন গঙ্গা সিংজির হাতিয়ার, যেমন ছোরা, বন্দুক, যুদ্ধের পোশাক ইত্যাদি রাখা আছে।
এই যেমন এই তরোয়ালগুলো দেখছেন, এদের হাতলগুলো সম্পূর্ণ সোনা দিয়ে নির্মিত। আর এই যে সুন্দর আর্কিটেকচারাল ডিজাইনটা দেখছেন, এগুলো রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এই যে সামনের এটা দেখছেন, এটা স্পেশাল অস্ত্র। এটা ছিল কাটার, আর দু সাইডে দুটো বন্দুক, এখান দিয়ে বারুদ ছুটতো, মানে গোলা বারুদ ছোড়া হতো, ফলে এটা স্পেশাল অস্ত্র। এই ঘরে দেখুন, এই যে পাখাগুলো দেখছেন, এইগুলো সব লন্ডন থেকে আনা হয়েছিল। এইগুলো কিন্তু অরিজিনাল শেপেই আছে এবং সব কটা এখনও চলে। 100 বছরের উপরে বয়স এই পাখাগুলোর। এই জায়গাটার, এই ঘরটার উপরটাও কিন্তু কাঠের, এরকম সুন্দর ডিজাইন করা। দেওয়ালটা দেখতেই পাচ্ছেন কীরকম অয়েল পেন্টিং করা, পুরোটাই রং করা, এবং মেঝেটা মার্বেলের। এখানে এক বিশাল আয়না আছে, আর এদিকে অনেক অস্ত্র, বন্দুক, এদিকে বিভিন্ন বন্দুক রাখা আছে, মানে হাতির দাঁত লাগানো আছে ডিজাইন করে। এখানেও বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে। এই দেখুন, প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ মেশিন গান, বুঝতে পারছেন? এখন যেগুলো সব ওই স্ট্যান্ডে বসিয়ে চালানো হয়, সেই মেশিন গান, তখনকার দিনে মেশিন গান। এটা আশা করি দেখা যাচ্ছে। তখন হাতির যে হওয়াদাটা দেখালাম, বড় হওয়াদা কাটিং করা ছিল ডিজাইনের, সেই হওয়াদার ডিজাইনটা কেন ছিল তার কারণ, এই যে দেখছেন বন্দুকটা, এটা শিকারের জন্য ব্যবহার করা হতো। 50 কেজি ওজন এই বন্দুকটার, সেটা ওই হওয়াদার উপর রেখে ওখান থেকে শিকার করা হতো। আর এই যে এই বন্দুকটা দেখছেন, এটা উটের উপর রেখে শিকার করা হতো। এটার ওজন 35 কেজি। এই সম্পূর্ণ জায়গাটা ছিল গঙ্গা সিংজির বেডরুম। এটাকে আপাতত এই অস্ত্রাগারে পরিণত করে মিউজিয়াম আকারে দর্শনার্থীদের কাছে দেখানো হচ্ছে। প্রতি জায়গাতেই আমি ব্লগারদের জন্য কিছু না কিছু টিপস রাখি, এখানেও সেরকম আপনাদের, আমার ব্লগার বন্ধুদের জন্য একটা ছোট্ট টিপস রইল। এই জুনাগড় ফোর্টে ভিডিও করতে 300 টাকা চার্জ লাগে, মিউজিয়ামের জন্য 100 টাকা, আর বাকি ফোর্টটার জন্য 200 টাকা ভিডিওগ্রাফি। তাতে 1, 2, 3, 4 যতগুলো ক্যামেরাই থাকবে, অসুবিধা কিছু নেই। বিংশ শতাব্দীর গোড়ার দিকে শাসক পরিবার দুর্গের বাইরে লালগড় প্রাসাদে স্থানান্তরিত হলে এর নামকরণ করা হয় জুনাগড় বা পুরাতন দুর্গ। এটি রাজস্থানের কয়েকটি প্রধান দুর্গের মধ্যে একটি, যা পাহাড় চূড়ায় নির্মিত নয়। আধুনিক শহর বিকানির দুর্গকে ঘিরে গড়ে উঠেছে। বর্তমান জুনাগড় দুর্গ নির্মিত হওয়ার আগে শহরে একটি পুরাতন পাথরের দুর্গ ছিল। এই দুর্গটি 1478 সালে রাও বিকা কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি 1472 সালে বিকানির শহর প্রতিষ্ঠা করেছিলেন। রাও বিকা ছিলেন যোধপুর শহরের প্রতিষ্ঠাতা রাঠোর বংশের মহারাজ রাও যোধার দ্বিতীয় পুত্র। তিনি রাজস্থানের উত্তরাঞ্চলের বিশাল শুষ্কভূমি জয় করে তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবার চলে এলাম প্রশংসাপত্র রুমে। পাবলিকরা রাজার বিভিন্ন কৃতিত্ব, বিভিন্ন নেমন্তন্নের পত্র বা ওই জাতীয় বিভিন্ন পত্র লেখার আকারে অথবা ছাপিয়ে রাজাকে গিফট করতেন, সেগুলোই এখানে ফ্রেমিং করে বাঁধিয়ে রাখা হয়েছে। বিকানির যদিও আংশিকভাবে থর মরুভূমির অংশ ছিল, মধ্য এশিয়া ও গুজরাট উপকূলের মধ্যে বাণিজ্য পথে এটি মরুদ্যান হিসেবে বিবেচিত হতো, কারণ এতে পর্যাপ্ত ঝর্ণার জলের উৎস ছিল। এইভাবে বিকার নাম বিকানির শহরের পাশাপাশি তার প্রতিষ্ঠিত তৎকালীন বিকানের রাজ্যের সাথে যুক্ত করা হয়। জুনাগড় দুর্গের গড় উচ্চতা 760 ফুট, মানে 230 মিটার। দুর্গের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান 1589 সালের 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং দুর্গটি 1594 সালের 17 জানুয়ারি সুসম্পন্ন হয়। মহারাজা গঙ্গা সিংজির আমলে বিকানির সবচেয়ে বেশি সমৃদ্ধি লাভ করে। বাহ, এই জায়গাটাও খুব সুন্দর। প্রথমে যে লিফটটা দেখলেন, এই লিফটটা এখানেই লাগানো ছিল। আপাতত ভিজিটার্সদের জন্য এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভিজিটাররা লিফটগুলোকে খুব মিসইউজ করছিল, ওই জন্য লিফটটাকে নিচে করে দেওয়া হয়েছে। এই জায়গাতেই লিফটটা ছিল। এই দেখুন, এটাকে বলা হয় ডুঙ্গার নিবাস। ডুঙ্গার নিবাস, এই উপরে যত মানে আয়না দেখছেন, সেই আয়নাগুলো লাইট রিফ্লেকশনে কাজে দিত, এবং এই সাইডের যে আয়নাগুলো দেখছেন, এইগুলো সব সিকিউরিটি পারপাস। অনেক দূর থেকেও যদি কোনো আক্রমণকারী, কোনো শত্রু আসতো, এই আয়নাতে রিফ্লেকশন হতো, কারণ এই দরজাগুলো সব খোলা থাকতো, ফলে আয়নাগুলোতে রিফ্লেকশন হতো। এটাই হচ্ছে এই জায়গার মাহাত্ম্য এবং এই জায়গার বৈশিষ্ট্য। তাহলে চলুন পরের ঘরটা দেখে আসি। আর এই যে সামনে যে অংশটা দেখছেন, এটা হচ্ছে হোলি চক। আগের ফোর্টটাতেও আমরা বলেছি, জুনাগড় ফোর্টে এখানেও আছে সেই হোলি চক।
এই যে মাঝখানের অংশটা দেখছেন, এখানে রাজা বসতো এবং ওই চৌবাচ্চা টাইপ যেটা করা, সেখানে রং দেওয়া হতো জলের মধ্যে এবং এখানে হোলি খেলা হতো, তাই এই জায়গাটার নাম হোলি চক। সিধ সম্প্রদায়ের কিছু নরনারী এই ভয়ানক খেলা দেখাতেন রাজা রানীদের। তার কয়েকটি মুহূর্তের ছবি এখানে তুলে রাখা আছে ফ্রেমিং করে। এই ধারালো ভয়ানক অস্ত্রের উপর খালি পায়ে দাঁড়িয়ে নাচানাচি ও খেলা দেখাতেন তারা। ভাবতে পারছেন কি ভয়ানক দৃশ্যটা? তাদের কিন্তু কোনো ক্ষতি হতো না, তারা সেইভাবেই নিজেদের মোল্ড করেছিলেন এবং অভ্যেস করেছিলেন। আর এইগুলো হচ্ছে ইনডোর গেমসের জন্য, এরকম টেবিল চেয়ার পাতা ছিল, এখানে বিভিন্ন রকম গেমস খেলা হতো। এই পুরো রুমটাই হচ্ছে গেম রুম। এই যে হনুমানজির একটা মূর্তি আছে এখানে, আর এইটা হচ্ছে ওয়ে টু প্যালেস। এই যে এই বাগানটা দেখছেন, ফোর্টের উপর থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন, এটাকে শিব গার্ডেন বলা হয়। এটা রয়্যাল ফ্যামিলির পার্সোনাল গার্ডেন, পার্সোনাল বাগান। ওই যে গেটটা দেখছেন, ওই গেটের ভিতরে ওটা স্টেবল ছিল, মানে ঘোড়া থাকতো। আর এই যে ছোট বাউন্ডারি ওয়াল করা, এর ভিতরে হাতি থাকতো, ওই সাইড থেকে হাতি ঢোকানোর জায়গা ছিল। আর এই যে মানে বাউন্ডারি ওয়ালটা দেখছেন, এটা হচ্ছে ফোর্টের বাউন্ডারি ওয়াল। তার ওই পাশে খাত ছিল তখন, মানে খাই যেটাকে বলা হয়। আর তখনকার দিনে এটা ছিল প্রিন্টিং প্রেস, গঙ্গারামজির এটা প্রিন্টিং প্রেস ছিল। অনেকটা অংশই ভেঙে গেছে, তবে জায়গাটা সিনিক বিউটি কিন্তু এখন অনেকাংশেই ধরে রাখা হয়েছে। খুব সুন্দর জায়গাটা, আমরা ফোর্টের উপর থেকে দাঁড়িয়ে দেখছি জায়গাটা। এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে আপনারা টিকিটটা কেটেছেন, সেই টিকিটের মধ্যে এখানকার লোকাল গাইড ইনক্লুডেড। সেই গাইডের জন্য কোনো পয়সা লাগবে না। সেই গাইড অনেকে একসাথে হলে, একত্রিত হলে, কিছুক্ষণ দাঁড়াতে হবে আপনাদের, একসাথে অনেকে হলে, এই 10-15 জন 20 জন হলে ওরা এই ফোর্টটাকে পুরো ঘুরিয়ে দেখাবে। এই যে এইভাবে অনেক লোক একসাথে করে ওরাই ঘুরিয়ে দেখাবে, সেক্ষেত্রে আপনাদের গাইড চার্জ লাগবে না। আমাদের যেমন উপায় নেই, কারণ আপনাদেরকে দেখানো এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়াই আমাদের কাজ, তাই আমাদের পার্সোনাল গাইড নিতেই হয়েছে। আমাদের থেকে গাইড নিচ্ছে 500 টাকা, 400 টাকা ওর চার্জ আর 100 টাকা ওর এন্ট্রি। এটা হচ্ছে মহারাজা গজ সিংজি লাগিয়েছিলেন। এইটা একটা দোলনা, এখানে ঝুলনের সময় শ্রীকৃষ্ণ রাধার মূর্তি রেখে ঝুলন পালন করা হতো। এই পুরো ঘরটা অ্যাজ ইট ইজ আছে, কিছুই চেঞ্জ করা হয়নি, সেই সময়কার মতোই আছে, শুধুমাত্র সিলিংটাকে নতুন করে করে রং টং করা হয়েছে। আর এই ঘরটা দেখছেন, এটা রানীর জন্য তৈরি করা হয়েছিল। ঘরটা ছোট, কারণ সেফটি পারপাস, যাতে কেউ কোথায় লুকিয়ে না থাকতে পারে। আর খাটটা দেখছেন অনেক নিচু, যাতে এই খাটের তলায় কেউ ঢুকে লুকিয়ে না থাকতে পারে। পুরোটাই সেফটি পারপাসে তৈরি করা হতো। গঙ্গা সিংজির যে ঘরটা দেখলেন, সেটা কিন্তু 10 গুণ বড় ছিল। তবে জায়গার সিনিক বিউটিটা কিন্তু দারুণ, প্রচুর পেন্টিং কাজ, মন ভালো হয়ে গেল, দারুণ লাগবে এই জায়গাটাতে। এই যে পুরো ঘরটা দেখছেন, এটা হচ্ছে শীষ মহল। প্রতিটা মহলে একটা করে শীষ মহল থাকে, এটা হচ্ছে শীষ মহল। এবং এইটা হচ্ছে বিছানা। বিছানাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই সাইড থেকে দেখা যাচ্ছে হয়তো, সাইডে দেখেছেন হুক লাগানো, রিং লাগানো, আর উপরেও দেখুন রিং লাগানো আছে। তো এইখানে শিকল দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো, ফলে এটা মানে দোলনা হয়ে যেত। আর এই যে এই দরজাটা দেখছেন, হাতির দাঁতের কাজ, আইভরি বলা হয়। এই যে শীষমহল, এখন কাঁচগুলো অনেক কালো কালো হয়ে গেছে, তার জন্য আলো রিফ্লেকশনটা অতটা আসছে না। সময়ের অতল গহ্বরে তো সবই হারিয়ে যায়, আমরাও হারিয়ে যাই, সবাই হারিয়ে যাই। কাঁচগুলো আর দোষ কী করবে বলুন? এই আমরা নিচে চলে এলাম করণ মহলে। এই যে এই জায়গাটা দেখছেন, এই ঘরটা পুরোটাই হচ্ছে দিওয়ানে আম পাবলিকের সাথে রাজাদের মিটিং হল হতো। এইগুলো তখন কিছুই ছিল না, সামনে পুরোটা খোলা ছিল। আর এই যে থ্রোনটা দেখছেন, এই থ্রোনটার ওজন 350 কেজি। এটা কিন্তু পুরোটাই রূপোর। আর উপরে দেখছেন উডেন ফ্যান, এইগুলোকে দোলানো হতো। আর উপরের সিলিংটা কিন্তু পুরোটাই কাঠের। আর এই গোটা জুনাগড় প্যালেসে, ফোর্টে যত পেন্টিং দেখছেন, এখানে মুসলিম একটা কমিউনিটি আছে, উস্তার নাম, সেই কমিউনিটির লোকেরাই বংশ পরম্পরায় এই ফোর্টের পেন্টিংগুলো করে আসে, আজও করে আসে। কিন্তু রেস্টোরেশনের যখন কাজ হয় তখন তাদেরকে ডাকা হয়, এবং তারা পদ্মশ্রী পদ্মভূষণ প্রাপ্ত সব পেন্টার, সব আর্টিস্ট। খুব সুন্দর ভিউটা দেখুন। চলুন বাইরের দিকে যাই। উপর থেকে দেখালাম, এটাই হচ্ছে রংমহলের সামনের থেকে দৃশ্য, হোলি চক বলা হয়। এখানে যদি ভিডিওগ্রাফি করেন প্রপার ক্যামেরা বা গোপ্রো বা DJI মিনি এইসব দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই 300 টাকা দিয়ে টিকিট করে আনবেন,
কারণ বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডরা সব বসে আছে, আপনাকে দেখে যদি গাইড থাকে তাহলে গাইডকে জিজ্ঞাসা করবে টিকিট করেছে, গাইড বলে দেবে হ্যাঁ, আর যদি না করে থাকেন তাহলে কিন্তু একটু মুশকিল, তখন কিন্তু ভিডিওগ্রাফি করতে দেবে না। তার জন্য অবশ্যই 300 টাকা দিয়ে ভিডিওগ্রাফি টিকিট করে নিয়ে তারপরে ভিতরে আসবেন। এইবার আমরা চলে এলাম ফুল মহলে। এই মহলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরোটাই রিস্টোরেশন করা, এই যে দেখছেন এই পুরোটাই রিস্টোরেশন করা, শুধুমাত্র সিলিংটা কিন্তু আনটাচড, সিলিংটায় কোনো রিস্টোরেশন হয়নি। এবং এই যে সিলিংয়ে যে পেন্টিংগুলো দেখছেন এইগুলো বিভিন্ন সময়কার রামায়ণের ছবি, বিভিন্ন যুদ্ধের ছবি, সেইগুলোকে আঁকা হয়েছিল, এইগুলো কিন্তু সবই আনটাচড, এইগুলোকে রিস্টোরেশন করা হয়নি, তখনকার সময়কারই ছবি এইগুলো, ওই 1400 থেকে 1600 শতাব্দীর মধ্যে। এবং সিলিংটা দেখছেন, সিলিংটাও কিন্তু আনটাচড, সেই অবস্থাতেই সিলিংটাকে রাখা হয়েছে। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা হচ্ছে সূর্য দেবতার মূর্তি। এটার বৈশিষ্ট্য হচ্ছে একটাই পাথরকে কেটে কেটে খোদাই করে করে বানানো হয়েছে। বিকানিরের রাজা রাঠোর সূর্যবংশী, এরা সূর্যবংশী, তার জন্য সূর্যই ইনাদের প্রধান আরাধ্য দেবতা। এখানে দেখছেন এটা হচ্ছে অ্যানশিয়েন্ট কলড্রন। 1400 শতাব্দীতে যখন রাও বিকা এসেছিলেন এখানে, তখন এই খাবার বানানোর পাত্রগুলো নিয়ে আসা হয়েছিল। এইগুলোকে এইভাবেই শোপিস করে আপাতত রাখা হয়েছে। আর এইদিকে এটা হচ্ছে গত সিংজির আইভরি স্যাবট, মানে এইটা পরে উনি প্রার্থনা করতেন। এখানে যুদ্ধের ছবিটা দেখতেই পাচ্ছেন। এই যে এইগুলো দেখছেন, এইগুলো অনার মাহি মারাটিভ বলা হয় এই জিনিসগুলোকে। আর এই যে তরোয়ালগুলো দেখছেন, এইগুলো কিন্তু সবই যখন কোনো সেরিমানি হতো তখনকার দিনে ইউজ হতো। এটা রাও বিকা এবং তার বাবার তরোয়াল। এই যে এই সোর্ডটা দেখছেন, এটা মহারাজ পদম সিংজি প্র্যাকটিস সোর্ড, মানে এই সোর্ড দিয়ে প্র্যাকটিস করতেন, 27 কেজি ওজনের। আর এই যে সোর্ড অফ আকবর, মহারাজ রায় সিংজিকে আকবর এই সোর্ডটা গিফট করেছিলেন। এই জায়গাটা দেখুন এবার, এটা হচ্ছে দিওয়ানে খাস, মহারাজা অনুপ সিংজি এই মহলটা তৈরি করেছিলেন। যত গোল্ডেনের উপর কাজ দেখছেন সবই সোনার, 80 কেজি সোনা ব্যবহার করা হয়েছিল এইখানে। এবং এই যে কার্পেটটা দেখছেন, এটা বিকানির জেলে তৈরি করা, কয়েদিদের দ্বারা তৈরি করা কার্পেট। এবং যত কাঁচ দেখছেন, গ্লাস দেখছেন, সবই বেলজিয়ান গ্লাস। মহারাজা করণ সিংজি যখন ভারতের দক্ষিণে ক্যাম্পিংয়ে গেছিলেন, তখন সেখানে একজন শিল্পীর সাথে আলাপ হয় রাজার। চিত্রশিল্পীর নাম ছিল আলী রাজা। এই চিত্রশিল্পী করণ সিংজিকে 3টি পেন্টিং দেখিয়েছিলেন এবং সেখানে যে গোল্ড ওয়ার্ক ছিল সেটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে রাজা অভিভূত হয়ে যান এবং উনাকে বিকানিরে নিয়ে আসেন। তারপর উনাকে রাজ দরবারি শিল্পী বা কোর্ট আর্টিস্ট উপাধি দেন। আলী রাজা এই ফোর্টের অনুপ মহল এবং করণ মহলের পুরো গোল্ড ওয়ার্ক করেছিলেন এবং তাতে প্রায় 80 কেজি সোনা লেগেছিল অ্যাজ পার লোকাল গাইড। এই যে দরজাটা দেখছেন, এটা আখরোট গাছের কাঠ দিয়ে তৈরি, কাশ্মীর থেকে আনা হয়েছিল। এই সব দরজাগুলোই আখরোট কাঠের তৈরি, সাংঘাতিক ভালো ডিজাইন, খুব ভালো ডিজাইন করে করে এই দরজাটা তৈরি করা। সর্দার সিংজি 1851 সালে এই মহলটা তৈরি করেছিলেন। এই মহলের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন, আর্টিফিশিয়াল রেন মহল, মানে এই যে পেন্টিংগুলো সব কৃত্রিম বৃষ্টির মতো দেখাচ্ছে। হ্যাঁ, এখানে জলের একটা ট্যাঙ্ক থাকতো এবং এই নবটা ঘোরালে বা টানলে এই যে পাতটা দেখছেন, এই পাত থেকে একদম সূক্ষ্ম হয়ে জলকণা বেরিয়ে আসতো। আর এই উপরে দেখুন হুকগুলো দেখতে পাচ্ছেন, সেই হুকে ফ্যান ঝোলানো থাকতো, বাইরে থেকে দরবারিরা সেটাকে টেনে হাওয়া দিত এবং এইখান থেকেই যে জলটা বেরোতো সেই জলটা বাষ্পের আকারে উপরে উঠতো। ফলে এখানে রাজকুমারদের মনোরঞ্জন করা হতো, তারা ভাবতো যে সত্যি বৃষ্টি হচ্ছে, কারণ এই অঞ্চলে বৃষ্টিপাত তো খুবই কম বরাবরই। দুবাই টুবাইতে দেখি যেরকম আর্টিফিশিয়াল রেন করানো হয়, আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হয়, সেরকম এই ঘরের মধ্যে করানো হতো, সেই ফিলিংসটা আনা হতো, রাজকুমাররা তাতে খুব আনন্দ পেতেন। এবং এখানে দুটো বীণা আছে, এটা হচ্ছে সরস্বতী বীণা আর এটা হচ্ছে গরুর বীণা। আর মাঝখানে এই যে বিষ্ণুদেব এবং লক্ষ্মী দেবীর মূর্তি। আর এই যে অনুপ মহল আর বাদল মহলে যে টাইলসটা দেখছেন, এটা ইটালিয়ান ফ্লোর টাইলস, 104 বছরের বেশি সময় ধরে এখানেই আছে এটি। এটা হচ্ছে রূপোর তৈরি দরজা, 65 কেজি ওজন।
এই সমস্ত ঘরগুলো দেখে, ফোর্টটাকে দেখে আমরা এবার বাইরে বেরিয়ে যাব। তার আগে এখানে কিছু বইপত্র বিক্রি হয়, কিছু ছবি বিক্রি হয়। এটা ফর সেল, ₹30 ইচ পোস্টার। আর এখানে কিছু বইও আছে, সেইগুলো বিক্রির জন্য, রাজারাজরাদের নিয়ে, এখানকার এম্পায়ারদের নিয়ে, চাইলে কিনতে পারেন। চলুন এবার আমরা বাহির পথ ধরি। এই গেট থেকে বাইরে বেরিয়ে যেতে হবে এবার আমাদের। ফোর্টে প্রবেশ করেছিলাম ঠিক সকাল 10টায় এবং মূল ফোর্ট দেখে বেরোলাম ঠিক দুপুর 12টায়। ভালোভাবে জুনাগড় ফোর্ট ঘুরে দেখতে কম করে 2 ঘন্টা সময় অতিবাহিত করতেই হবে আপনাদের। ফোর্টটি সত্যিই চমৎকার। আমাদের সম্পূর্ণ রাজস্থানী ঘোরা। সব ফোর্টগুলোকে যদি তুল্যমূল্য বিচার করতে হয় তাহলে আমাদের মতে সেরা ফোর্ট হচ্ছে মেহরানগড় ফোর্ট, তারপর চিত্তরগড় ফোর্ট, কোনো সন্দেহ নেই এতে। এরপর আমরা ফোর্টের লনের পাশেই যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে যাব। তবে তার আগে মিউজিয়ামের পাশেই আছে প্রাচীনা ক্যাফে। সেখানে একটু বসলাম এবং কফি পান করে শরীর ও মন আবার চাঙ্গা করে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভিতরে। এই মিউজিয়ামের জন্যেও গাইড ভাড়া করতে পারেন, তবে ফোর্টে গাইড চার্জ ছিল 500 টাকা এবং এই মিউজিয়ামে গাইড চার্জ 200 টাকা। এই মিউজিয়ামের ভিতরে রাজ পরিবারের ব্যবহৃত কাটলারি সেট, পরিধেয় বস্ত্র, বাসনপত্র, বিভিন্ন ছবি ইত্যাদি সুসজ্জিত আছে। এই যে ছবিটি দেখছেন আকবরকে আক্রমণের ছবি। এটি মিনা বাজার বন্ধ করার জন্যে এই হামলা হয়েছিল আকবরের উপর। আর এটি হচ্ছে বিকানিরের সবথেকে সুন্দর পেন্টিং। বিকানির সবথেকে সমৃদ্ধি লাভ করেছিল এই গঙ্গা সিংজির আমলেই। শ্রী বিকাজি সে শুরু হলো। এই পাতার শেষটা হচ্ছে গিয়ে রাজার নাম, আর এইগুলো সব রানীর নাম। এইভাবে ট্রিটা পুরোটা তৈরি করেছে। চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। আর লাস্ট রাজা হচ্ছে নরেন্দ্র সিংজি, ওনার একটাই রানী পদ্মা কানওয়ার। এই আমরা সিঁড়ি দিয়ে দোতলার উপরে উঠছি। এই যে রাজা রানীদের ব্যবহৃত সব জিনিসপত্র গত 25 বছর ধরে এইভাবে রাখা আছে। এই চেয়ারগুলো আমার খুব পছন্দ হয়েছে। চৈতালি, পছন্দ হয়েছে তোমার চেয়ার? তুমি কি একটা নিয়ে যেতে চাও বাড়িতে? এই দিকের ঘরটা দেখুন, এইগুলো সবই কিন্তু হাতে তৈরি তো বটেই এবং ন্যাচারাল কালার, কিন্তু কোনো সিনথেটিক বা কেমিক্যাল কালার নয়। এইগুলো সবই ন্যাচারালি সেই পাথর ঘষে তৈরি করা রং বা সবজির রং, এইগুলো দিয়ে তৈরি করা। উপরে দেখছেন এই যে কাঠ দেওয়া, গরমকালে ঘরকে ঠান্ডা রাখে এবং শীতকালে ঘরকে গরম রাখে। এখানে বিকানির ওল্ড সিটিতে আপনারা যেতে পারেন, রামপুরিয়া হাভেলি, লক্ষ্মীনাথ টেম্পল, এই সব জায়গাগুলো ঘুরতে পারেন। কিন্তু আমাদের আর হবে না, কারণ বুঝতেই পারছেন বিরাট লম্বা ট্যুর ছিল আমাদের, অনেকটাই লম্বা ট্যুর ছিল আমাদের। তো আজকে একটু বিশ্রাম নিতে হবে, কারণ কালকে থেকে আবার 2000 কিলোমিটারের যাত্রা শুরু হবে। আগামী ব্লগে আপনাদের জন্য থাকবে বিকানির থেকে লখনৌ রোড ট্রিপ ব্লগ। বাইরে বেরিয়ে পেয়ে যাবেন এরকম সুন্দর ছবির কালেকশন, ইচ্ছা করলে কিনতেও পারবেন। এখন সময় হলো দুপুর 12:50। ফোর্টের ভিতরেই গাড়ি পার্কিং আছে, এখানেই আপনারা গাড়ি পার্ক করে দিতে পারবেন। আর হিস্ট্রি অফ জুনাগড় ফোর্ট, এটা একবার দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে। এখানে যাবতীয় হিস্ট্রিটা লেখা আছে। এই হচ্ছে গিয়ে ফোর্টের এন্ট্রান্সের ঠিক উল্টো দিকে এইদিকে চলে আসলে আপনারা পেয়ে যাবেন সুরসাগর। এখানে বৃষ্টির জল একত্রে জমা হয়, সেই জন্য এই জায়গাটা করা। বহুদিন থেকে এই জায়গাটা আছে, তবে এখন কিন্তু কোনো জলের নামোনিশান নেই। এই যে দেখেছেন, বর্ষাকালে যখন বৃষ্টি বাদল হয়
তখন এখানে জল জমা হয়। এই জায়গাটার নামই হচ্ছে সুরসাগর। আপাতত শুকনো মাঠ, কিছু বালি পড়ে আছে, মাটি, সাইডেই কেল্লা দেখা যাচ্ছে এবং গাড়ি ঘোড়া হুস হুস করে ছুটে যাচ্ছে। এই ছুটে যাব বলেই আমরা এসছি। এবার এখান থেকে ছুটে চলে যাব দুপুরের খাবার খেতে। আগের ব্লগে দেখেছেন আমরা যেখানে ডিনার করেছিলাম সেখানেই আজকে লাঞ্চ করব, কারণ হোটেলে খাবারটা খুব ভালো এবং খুব রিজনেবল রেট। তাহলে চলুন, অটো আমাদেরকে দাঁড় করিয়ে ফেলেছে, মানে আমরা অটো দাঁড় করাচ্ছি না, অটো আমাদেরকে দাঁড় করিয়ে ফেলছে। 20 টাকা করে পার হেড নেবে ওই অবধি পৌঁছে দিতে। চলুন তাহলে এগোই। এখন সময় হলো দুপুর 1টা। আমরা ঠিক 10টার সময় ঢুকেছিলাম জুনাগড় ফোর্ট দেখতে। তার মানে প্রায় 3 ঘন্টা সময় লাগলো আমাদের সম্পূর্ণটা ঘুরতে। টোটাল এন্ট্রি ফি, ক্যামেরা, ভিডিওগ্রাফি নিয়ে 1000 টাকা এবং গাইড চার্জ নিল 500 টাকা ফোর্টে আর 200 টাকা মিউজিয়ামে, টোটাল 700 টাকা। তার মানে 1700 টাকা খরচা হলো ফোর্টের ভিতরে 4 জনের। এই যে হোটেল আম্বেরওয়ালা, এই আম্বেরওয়ালার উল্টো দিকেই হচ্ছে নিউ শেরে পাঞ্জাব হোটেল। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, তবে আগের ব্লগে রাত্রের ভিডিও ছিল। এই গলির মধ্যে ঢুকে আসবেন, এই নিউ আম্বেরওয়ালার উল্টো দিকের কোনাকুনি উল্টো দিকের গলি ঢুকে আসলে পড়বেই নতুন শেরে পাঞ্জাব বাঙালি হোটেল। এখানেই বাঙালি খাবার দাবার পাবেন। দেখি আজকে কি পাওয়া যায়। আজকে আমাদের দারুণ গুছিয়ে বাঙালি লাঞ্চ, বাঙালি খাবার দাবার। গরম ভাত, দাম 80 টাকা করে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মাটন কষা, দাম 450 টাকা, হাফ প্লেট, আছে 8 পিস। এটা হচ্ছে রুই মাছের ঝোল, 3 পিস, দাম 180 টাকা। আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা স্যালাড। আমাদের হোটেল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। এটা বিকানিরে অবস্থিত। চলুন দেখি ভিতরে কি আছে। এই যে ভিতরে চলে আসলাম। গাড়ি পার্কিং, এই পুরো অঞ্চলটা জুড়েই গাড়ি পার্কিং। আর এখানে এন্ট্রি টিকিট নিতে হয়। ভারতীয়দের জন্য 50 আর বিদেশিদের জন্য 200, আর ক্যামেল রাইড 100। এরকম টিকিট কেটে নিলাম। উঠে একমাত্র আমিই চড়বো, বাকিরা কেউ উঠে ভয় পাচ্ছে। এই যে ভিতু চৈতালি, চলুন আইসক্রিম খাওয়াবো তো উটের দুধের। এখানে উটের দুধের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, আইসক্রিম, তারপরে ধরুন লস্যি, উটের দুধ পাওয়া যায়। উটের দুধ ডায়াবেটিসের জন্য খুব ভালো। গেট থেকে ঢোকার পরেই সামনেই যে পুলিশ অফিসাররা বসে আছেন, টিকিট দেখে ওরা নাম এন্ট্রি করে দেবে, তারপরে এই সোজা যেতে হবে। এই দেখুন এর ভিতরে সব মেল ক্যামেলরা আছে। এই ক্যামেল সেন্টারে যেটা করা হয় হচ্ছে গিয়ে উটদের ব্রিডিং করানো হয় এবং বাচ্চাদের লালন পালন করিয়ে বড় করানো হয়। ভিতরকণিকায় যেমন কুমির প্রকল্প, সেরকম এটা হচ্ছে উটের প্রকল্প। মানে আমি বোঝার সুবিধার্থে বললাম। এখানে উটের বিভিন্ন লাইফ স্টক থাকে, উটের বংশবৃদ্ধি করানো হয় এবং সেই উটগুলোকে বিক্রি করা হয়। পর্যটকদের জন্য এই জায়গাটা দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এই দেখুন এখানে কত টিয়া পাখি, দেখেছেন কত টিয়া পাখি, দেখুন ওই দেখুন উড়ে যাচ্ছে। এই দেখুন টিয়া পাখি, উটের সাথে সাথে টিয়া দর্শনও হয়ে যাচ্ছে আমাদের। এইগুলো সব রেড হেডেড প্যারট, মানে রেড হেডেড গ্রিন প্যারট, আশা করি দেখা যাচ্ছে। এমনিই বসে আছে সবাই ছাড়া। আসলে এখানে প্রচুর গাছপালা আছে এবং এই যে দেখেছেন ওই দেখুন উড়ে গেল। আর এখানেই উটগুলো আছে। এখানে দেখুন, এখানে প্রচুর উট আছে। এই দেখুন সাদা উট, খুব ভালো জায়গা, অবশ্যই আসবেন। বিকানির আসলে এই জায়গাটা মিস করবেন না। কানে আবার নাম্বার দেওয়া আছে। এখানে ময়ূরও আছে। এটা হচ্ছে উটের ভুসি রাখার জায়গা, গোডাউন। আর এই সাইডে সুভিনির শপ আছে, সেটাতে যাচ্ছি একটু পরে। তার আগে চলুন এই দিকটা একটু ঘুরে আসি। এখানে উটের সম্বন্ধে যাবতীয় মান্থ ওয়াইজ তত্ত্ব দেওয়া আছে। চৈতালি বলছে উটগুলো ভুসি খেতে খেতে এনজয় করছে। কি সাংঘাতিক কাণ্ড। ওই মাথা থেকে ঢুকে সোজা আসলাম। সোজা আসার পরে এই দিকে পড়বে ক্যামেল রাইডিং আর স্যান্ড ডিউনস, আর এইদিকে হচ্ছে ক্যামেল মিউজিয়াম। তাহলে আগে আমরা একটু রাইডে যাব, কারণ এখন সময় হলো 5টা 15। লাঞ্চ করার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বুঝতেই পারছেন কালকে থেকে আমাদের আবার লম্বা যাত্রা শুরু হবে। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দেবো আমরা বাড়ির উদ্দেশ্যে। তার জন্য আজকে একটু এক্সট্রা ঘুম, মানে একটু এক্সট্রা এনার্জিটাকে সংরক্ষণ করে রাখলাম। তো সেই ঘন্টা দেড়েকের ঘুম হলো। 4টের সময় উঠলাম, উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এখান থেকে আজকে আমরা যাব বিকানের মার্কেটে, কোর্ট মার্কেট। মানে সেই মার্কেটে ভালো শপিং করার জিনিসপত্র আছে। দেখি বিকানেরি পাপড় খুব বিখ্যাত, তো পাপড় যদি পাওয়া যায়। তার আগে ICAR ক্যামেল রিসার্চ সেন্টারটাকে একটু দেখে নিন। এখানে আবার ম্যাপ করে দেখানো আছে, দেখুন
এই ডান সাইডে ফার্ম এরিয়া, স্পোর্টস কমপ্লেক্স, কমিউনিটি হল, আর এই বাঁ সাইডে ক্যামেল কোরাল আর ফটোগ্রাফি স্পট উপরে। আর এখানে এই উটের পিঠে চাপানো হয়, 100 টাকা করে নেয়। টিকিট কাটার সময় দেখলেন এইটা হচ্ছে স্যান্ড ডিউনস, মানে ওই ক্রিয়েট করা হয়েছে আর কি, মানে একটু আনন্দ দেওয়ার জন্য। জয়সালমীরেই অ্যাকচুয়ালি প্রপার ক্যামেল রাইডিংটা থর মরুভূমির বুকে হয়, এখানে জাস্ট ওই একটু আনন্দ দেওয়া। তবে আমরা এসছি একটু উটের পিঠে চড়বো না তা কি হয়, তাই 100 টাকা দিয়ে টিকিট কেটে উটের পিঠে চড়বো বলে চলে এলাম। এই যে দেখেছেন এখানে স্ট্যান্ড করা আছে উটের পিঠে ওঠার জন্য। জয়সালমীরে যেরকম দেখেছেন উট বসে যায় আমরা তার উপর চড়ি, এখানে সেই ব্যবস্থাটা নেই। এখানে উট দাঁড়িয়ে থাকবে, আপনি উটের পিঠে উঠবেন স্ট্যান্ডের উপর উঠে, মানে ওই হাতির পিঠে যেরকম নর্থ বেঙ্গলে চড়ে সেরকমভাবে। আমি বললাম যে আমার উট বসে তার পিঠে চড়তে ভালো লাগে, কিন্তু সেটা এরা করতে পারবে না, কারণ এখানে চারি সাইডে ক্যামেরা লাগানো আছে। তাহলে চলুন, উপায় নেই, ওইভাবে দাঁড়িয়ে চড়তে হবে। এই স্ট্যান্ডের উপরে বসে উঠে চড়ছি, এটাই সেই মজাটা নেই। এই উঠে পড়লাম উটের পিঠে। উটের পিঠে উঠলে কিন্তু বডিটাকে পুরো রিল্যাক্স করে দেবেন। এই যে উট যাচ্ছে দেখেছেন, আমি নড়ছি, ওরকম নড়তে হবে। স্টিভ বসে থাকলে কিন্তু খুব কোমরে পিঠে ব্যথা করবে, পড়েও যেতে পারেন। এটা জাস্ট জয় রাইড। জয়সালমীরে তো দেখেছেন আমাদের আগের ব্লগটা দেখেননি জয়সালমীরের মরুভূমি, থর মরুভূমি দেখেননি, তাহলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। সাংঘাতিক এক্সাইটেড ব্লগ ওটা। এর ভিতরেই স্যান্ড ডিউনস করা আছে। এই যে উট চলেছে, আমরা বসে আছি, এই সামনে একটু স্যান্ড ডিউনস করা আছে, এর মধ্যে একটু হাঁটাহাঁটি করবে, এটাই হচ্ছে রাইড। আমার কিন্তু উটের পিঠে চড়তে দারুণ লাগে, মানে লাগছে ইদানিং, কারণ জয়সালমীরে সাফারি করার পরে আমার বেশ ভালো লেগেছে এই ব্যাপারটা। তো এদের কিন্তু এই কষ্ট টষ্ট হয় না, এই সব নিয়ে কেউ ভাববেন না কিন্তু প্লিজ, কারণ এটা এদের একটা নর্মাল ব্যাপার। 80 কেজি 70 কেজির একটা মানুষ এদের পিঠে ওটা কোনো মামুলি ব্যাপার, কোনো ইস্যু নয়। তো এই দেখুন এরকম বালির ডিউনস করা আছে, এই সাইড দিয়ে নিয়ে যাবে, ওই সামনে থেকে এক পাক ঘুরিয়ে নিয়ে আবার ওখানে ড্রপ করবে। ক্যামেল রাইডটা ছিল কিন্তু একটুখানিক, মানে এই মিনিট 5 ম্যাক্সিমাম। তো ক্যামেল রাইড করে আমরা এবার যাচ্ছি মিউজিয়াম দেখতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই ক্যামেল রাইড পয়েন্ট ছিল, ওখান থেকে আবার সোজা হাঁটতে এসে এই সোজা হচ্ছে মিউজিয়াম, ক্যামেল মিউজিয়াম। এই হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি গেট। এখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে, দেখুন দেখেছেন মুখগুলো কাটা। এই যে এখান থেকে ঢুকে পড়লাম মিউজিয়ামের ভিতরে, ক্যামেল মিউজিয়াম। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এক্সিবিশনের ক্যামেল, জয়সালমীর মেল, মেওয়ারি মেল, এরকম বিভিন্ন ধরনের ক্যামেলের ছবি আছে। আইটেমস অফ ক্যামেল বোন, এইগুলো হচ্ছে উট যখন ন্যাচারাল ডেথ হয় সেই ডেথের পরে ওদের হাড় নিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়। এই দেখুন উটের পিঠে চড়ার জন্য এই হদাগুলো ইউজ করা হতো, হাওদা বলা হয়, হাওদা। এই দেখুন ভিতরে উটের ফার লাগানো আছে, দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়াল উটের ফার। এই যে দেখেছেন ক্যামেল মিল্ক প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যাট ICAR রিসার্চ সেন্টার অন ক্যামেল, বিকানির। এত কিছু তৈরি হয়, গোলাপজামুন, রসগোল্লা, সন্দেশ, কত কিছু তৈরি হয়। গরুর দুধ দিয়ে যা তৈরি হয় এই দিয়েও তা মোটামুটি তৈরি হয়। উটের দুধের জিনিসপত্র খেতে কেমন, খেয়ে তো অবশ্যই দেখবো, চলুন। এই দিকে চলে আসলাম দোকানগুলোর সামনে, আর এই বাঁ দিকে ড্রিঙ্কিং ওয়াটার এবং টয়লেট, এই ফেসিলিটিগুলো এখানে পাবেন। এই দেখুন ভিতরে এরকম উটের চামড়ার তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে। এইগুলো কিন্তু সবই অ্যাকচুয়াল চামড়া, অরিজিনাল লেদার, কারণ আপনি গভর্নমেন্টের স্টোরে দাঁড়িয়ে আছেন, তো সেখানে অবিশ্বাস করার কোনো জায়গাই নেই যে এই চামড়াগুলো নকল। তো এইগুলো সবই আসল। এরকম মানি ব্যাগ, বেল্ট, ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস সবই উটের চামড়া থেকে তৈরি। আশা করি লংজিভিটিও বেশ ভালোই হবে। দেখেছেন তারের উপরে তিনটে টিয়া পাখি বসে আছে, দেখেছেন উড়ে যাচ্ছে, আবার ভয় পাচ্ছে আমি স্টিকটাকে একটু উপরে তুলছি বলে। কি সুন্দর লাগছে দেখুন, টিয়া পাখি, ময়ূরী, এত উট, পায়রা, কাক, মানে একটা জমজমাট পুরো, মানে প্রকৃতির একটা সাংঘাতিক লাইভলি জায়গা, মানে প্রকৃতির ছোঁয়া প্রতিটা পরতে পাওয়া যাবে এখানে। বিকানির আসলে অবশ্যই আসবেন এই ICAR ক্যামেল রিসার্চ সেন্টার। এবং এখান থেকে আমি একটা বেল্ট কিনলাম, বেল্ট আমাদের সবসময় লাগে, 400 টাকা দাম নিল, ওটাও কিন্তু উটের চামড়ার।
চামড়া সংক্রান্ত বলে দিই, এখানে যে উটগুলো ন্যাচারাল ডেথ হয়, সেই ন্যাচারাল ডেথ হওয়ার পরে তাদের চামড়া এবং হাড় থেকে এইগুলো তৈরি হয়। এই দিকে আমরা চলে যাচ্ছি এবার ক্যামেল ডেয়ারির জন্য। ক্যামেল ডেয়ারিতে কী কী পাওয়া যায় দেখি। এই দিকে যাব, এই যে ওই দিকে গেছিলাম ডান দিকে, এবার বাঁ দিকে যাব। এই দেখুন দুটো ময়ূরী দৌড়ে পালিয়ে গেল। আসলে এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। এই হচ্ছে ক্যামেল ডেয়ারি, এটাই হচ্ছে ডেয়ারি টেকনোলজি অ্যান্ড প্রসেসিং ইউনিট। আর এই দেখুন থর মরুভূমির ক্যাকটাস, দেখেছেন? এই যে কী সুন্দর ক্যাকটাস, এইগুলো কিন্তু লাইভ, মানে অরিজিনাল সব। ওপুনটিয়া ফিকাস ইন্ডিকা, দেখেছেন? প্রচুর ক্যাকটাস, এইগুলোই থর মরুভূমির প্রধান গাছ। এখানে ক্যাকটাসের আরেক ধরনের প্রজাতি আছে, দেখেছেন কী সুন্দর। চলুন তাহলে এবার ফিরতি পথ ধরি। উটের দুধকে বলা হয় হোয়াইট গোল্ড অফ ডেজার্ট। এটা ডায়াবেটিস এবং অটিজমের জন্য খুব বিখ্যাত, কিন্তু আমাদের কপালে উটের দুধ জুটলো না, তাই আর কি হতাশ হয়ে ফিরলাম। কিন্তু কপালটা অতটাও মন্দ নয়। এই যে সিকিউরিটি গেট, মেন গেট, এই মেন গেটের পাশে এই ভদ্রলোক বিক্রি করেন ডেয়ারি প্রোডাক্ট। উনি বন্ধ করে সদ্য পালিয়ে যেতে যাচ্ছিলেন। সরি আঙ্কেল, আপকো ডিস্টার্ব কিয়া। এইখানে বিক্রি হয় উটের দুধের জিনিসপত্র। এক লস্যি দিজিয়ে না, একটু লস্যি খেয়ে দেখি উটের দুধের। এই যে মা খাচ্ছে উটের দুধের লস্যি, এই যে আমিও খাচ্ছি উটের দুধের লস্যি। সম্পূর্ণ অন্যরকম খেতে, কিন্তু দারুণ খেতে। আঙ্কেল জি থ্যাংক ইউ। আঙ্কেল পুরো দোকান বন্ধ করে চলে যাচ্ছিল, সেই ঠিক এন মুহূর্তে আমরা চলে এসেছি, তাই পেয়ে গেলাম। এইটা হচ্ছে ফ্লেভার্ড মিল্ক, উটের দুধ, কিন্তু এটা ফ্লেভার্ড মিল্ক, বেশ ভালো খেতে। মানে যারা খাননি তারা ঘেন্না পাবেন না প্লিজ, এখানে ঘেন্না পিত্তির কোনো ব্যাপার নেই, কিন্তু জিনিসগুলো খুব সত্যি খুব সুন্দর খেতে। মানে আমাদের জীবনে প্রথমবার উটের দুধ খাচ্ছি, কোনোদিনও ভাবিও নি। তো সেখানে দাঁড়িয়ে এইগুলোর দাম কিন্তু খুব কম, মাত্র 30 টাকায় এক এক প্যাকেটের দাম। কেসার মিল্কটা তো দারুণ খেতে। এইগুলো সব কিন্তু 250 গ্রামের প্যাকেট, না 250 ml এর প্যাকেট। এটা লস্যি, গরুর দুধের মতো অবশ্যই নয়, লস্যিটা অন্যরকম খেতে। মানে লস্যিটা একটু নোনতা নোনতা এবং বেশ থিক। তো খেয়ে দেখতে পারেন কেসার মিল্ক এবং উটের দুধের লস্যি। তাহলে চলুন এবার খেয়ে দে আমরা বাজারে যাব, বিকানিরি বাজার। বিকানিরি পাঁপড়ের তো নাম শুনেছেন, খুব বিখ্যাত। কোন দোকান থেকে নেবেন তাহলে দেখে নিন দোকানটা। এই যে রেলগেট, মেন রোড রেলগেট, রেলগেটের উল্টো দিকেই হচ্ছে গিয়ে বীরবারাম চাঁদমাল ভুজিয়াওয়ালা, এটাই হচ্ছে বিখ্যাত দোকান। অলরেডি চৈতালি পাঁপড় সব নিয়ে নিয়েছে। বিকানিরি গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। নিয়ে আসবো বিকানির টু লখনৌ রোড ট্রিপ ভিডিও। আজকের জন্য নমস্কার।